নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয় এই আন্দোলনের শেষ কোথায়। যে আন্দোলন শুরু হয়েছে, রোজই যার বিভিন্ন কর্মসূচি দেখা যাচ্ছে। আজকে খেলোয়াড় তো কালকে শিল্পীরা রাস্তায় নামছেন। আজ ডাক্তারবাবুরা নামলেন, আইনজীবীরাও নামলেন, চিত্রশিল্পীরাও নামলেন। তুলনামূলকভাবে বলবো যে তৃণমূল যেন খানিকটা ব্যাকফুটে, মানে মাত্র এক মাস আগে যে উজ্জীবিত তৃণমূলকে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দেখলাম, আজ মঞ্চ আলো করে থাকা সেই লোকজনগুলি কোথায়? সেই বিদ্বজ্জনেরা কই? এমনকি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বা কই? মাঠে একলা জগাই কুণাল ঘোষ। কিন্তু আন্দোলন শুরু হয়েছে, তার একটা গতিপথ আমাদের সামনে, আর সবার মাথাতেই ঘুরছে একটা প্রশ্ন, এই আন্দোলনের শেষটা কোথায়? আমি তো জ্যোতিষী নই, তাই হাত গুনে বলতে পারবো না যে এটাই হবে, তবে সম্ভাবনাগুলো নিয়ে একটা আলোচনা তো করাই যায়। আমরা যদি আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের একটা গতিপথ বোঝার চেষ্টা করি, তাহলে দেখব 9 আগস্টে ঘটে যাওয়া ঘটনার 10 তারিখে কাগজে ছিল শুধুই খুন আর ধর্ষণের এক ঘটনা। কিন্তু সেদিনেই ওই কলার বোন, পেলভিক বোন ভাঙার ঘটনা কথা ইত্যাদি জানা গিয়েছিল। সেটা ছিল ইনকোয়েস্ট রিপোর্টের, সুরতহাল রিপোর্টের এক ভুল অনুবাদ বা ভুল নিষ্কর্ষ। মানে উৎসের সেই ইনকোয়েস্ট রিপোর্টে তেমন কিছু ছিল না, কিন্তু ওই রিপোর্ট পড়েই কারোর মনে হলো, তারা লিখে দিলেন। প্রথম সারির খবরের কাগজে তা এসেও গেল 9 তারিখেই। সেদিন মৃতার বাবার সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই 9 তারিখেই কিন্তু জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন, যা এখনো চলছে। সেদিন অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে শেষ যাত্রা ইত্যাদি ছিল। তবুও খবরের কাগজের, মানে বড় খবরের কাগজের তো বটেই, প্রথম পাতায় অনেকটা জুড়েই ছিল এই ঘটনা। 11 তারিখের খবরের কাগজ বলছে মানুষের ক্ষোভ আছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আছে, কিন্তু অভিষেক এবং মমতা দুজনেই ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার শেষ করে এমনকি ক্যাপিটাল পানিশমেন্টের কথা বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক পা বাড়িয়ে এনকাউন্টারের কথা বললেন। দুজনেরই লক্ষ্য ছিল মানুষকে মেসেজটা দেওয়া যে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, অপরাধীরা ছাড় পাবে না। এদিনেই খবরের কাগজ পড়ে মানুষজন জেনে গেছেন এক সিভিক ভলেন্টিয়ার মূল অভিযুক্ত হিসেবে ধরা পড়েছে। 9 তারিখে পুলিশ কুকুর নিয়ে এসেছিল, সিসিটিভির ফুটেজ নিয়ে গিয়েছিল। মূলত এই সিসিটিভির ফুটেজ থেকেই এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো। এদিনেও বামেদের ছাত্র যুব সংগঠন মাঠে থাকলে বিজেপি কিন্তু ছিল না। মমতার পদত্যাগ ইত্যাদির কোনো কথা সেদিন আসেনি। কিন্তু 11 তারিখে দুটো বিষয় সামনে এলো। এক, ওই সিভিক পুলিশটির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে, সে মদ্যপ, লম্পট, এমন অভিযোগ বেশ পুরনো। 2, প্রাক্তনীরা প্রশ্ন তুললেন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে। কলেজের মধ্যে যে তদন্ত কমিটি তৈরি হলো তা নিয়েই এই প্রশ্ন উঠল। মৃতার আত্মীয়রা তদন্তে খুশি নয়, জানা গেল তারা অনশনে বসবেন যদি সেরকমভাবে তদন্ত না হয়, তাও তারা জানিয়েছিলেন। এই দিনেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুললেন জুনিয়র ডাক্তারেরা, মৃতার সহকর্মীরা। আর এই দিনেই আর এক তত্ত্ব হাওয়ায় ভাসলো, মৃতাকে নাকি হত্যা করে তারপর ধর্ষণ করা হয়েছে। অবশ্য 10 তারিখেই মূল অভিযুক্ত নাকি তার দোষ স্বীকার করেছেন আর বলেছেন আমাকে ফাঁসি দিয়ে দিন। নির্লিপ্ত মুখেই নাকি তিনি এই কথা বলেছিলেন। এদিনেই নির্যাতিতার স্মৃতিতে একটা জমি অ্যালট করা হয়, তার স্মৃতিরক্ষায় কিছু একটা করা হবে বলে জানানো হয় রাজ্য সরকারের তরফ থেকে। আর এদিনেই পুলিশ কমিশনার জানান যে পরিবার যদি অন্য কোনো এজেন্সিকে দিয়ে, মানে উনি সিবিআই বলেননি, অন্য কোনো এজেন্সিকে দিয়ে যদি তদন্ত করাতে চান আমরা রাজি। মানে সরকারের তরফকে ক্ষোভকে সামাল দেবার যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছিল। বুঝতে পারা যাচ্ছিল বা বুঝতে পেরেছিল সরকার যে এই ঘটনা কিন্তু ছোট থাকবে না, বাড়বে, অতএব শুরুতেই তাকে সামলানোর চেষ্টা চলছিল। 11 তারিখে আরজি কর কলেজের সুপার সঞ্জয় বশিষ্ঠকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো। এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে বিভিন্ন রকমের সন্দেহ উঠছে, সুপারকে ট্রান্সফার করা হয়েছে। এবং সুপারি কিলিং ইত্যাদির
একের বেশি খুনি থাকার সম্ভাবনা, এই কথাগুলো কিন্তু এই দিন থেকে উঠতে শুরু করেছিল। ক্ষোভ কিন্তু তখনও ছিল ওই ডাক্তারদের মধ্যে, হাসপাতালের মধ্যে। জুনিয়র ডাক্তারদের এক অংশ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সমর্থন করলেও তার বিরুদ্ধে কথাবার্তা উঠতে থাকে। 12 তারিখে মৃতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। 7 দিনের মধ্যে তদন্তের কিনারা না হলে তদন্তের ভার সিবিআইকে দেওয়া হবে বলে জানান। কিন্তু তার আগের দিনেই নিজে থেকেই চাকরি থেকে পদত্যাগের কথা যিনি জানিয়েছিলেন, সেই অধ্যক্ষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠানো হচ্ছে বলেও একই সঙ্গে তিনি জানান এটা ছিল সবচেয়ে বড় ফল্ট লাইন। বিরাট ক্ষোভ শুরু হলো ন্যাশনাল মেডিকেল কলেজে, ক্ষোভ আরজি করে এবং ক্ষোভ বাড়তে থাকে মানুষের মধ্যে, যারা এই লোকটিকে, এই সন্দীপ ঘোষকে সবচেয়ে বড় ভিলেন হিসেবে চিহ্নিত করছিল। যে লোকটার নামে এতগুলো কথা শোনা যাচ্ছিল, তিনি নাকি বলেছেন যে রাত্রিবেলায় মেয়েটি কেন একলা একলা ওইখানে গিয়েছেন, এই সমস্ত কথা যার বিরুদ্ধে চলছে, যার বিরুদ্ধে এতটা আওয়াজ, যিনি নিজে থেকেই বলছেন যে এই অপমান সহ্য না করে আমি পদত্যাগ করছি, তাকে তারপরের দিনে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে ওকে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিলাম। এইটা একটা ফাউল প্লের গন্ধ এখান থেকে পেতে থাকে। সন্দীপ ঘোষের প্রাইজ পোস্টিং সেটাকে বাড়িয়ে তোলে। 12 তারিখে যে ক্ষোভ দানাবাদ ছিল, 13 তারিখেই তা আরো তুঙ্গে উঠল। রিক্লেম দ্য নাইট আন্দোলন কলকাতার বিভিন্ন অংশে ছড়াতে শুরু করলো। প্রথমে যা শুরু হয়েছিল যাদবপুরে হবে, কিছু কিছু জায়গায় আরো শোনা যাচ্ছিল। 13 তারিখে কলকাতা হাইকোর্ট তদন্তের ভার সিবিআই এর হাতে দিয়ে দিল। অর্থাৎ 7 দিন সময় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 7 দিনের বহু আগে, 4 দিন হয়ে যাবার পরেই ঘটনা ওই সিবিআই এর তদন্তের কাছে চলে যায়, তদন্তের ভার ওখানে চলে যায় এবং হাইকোর্টের নির্দেশে সেটা যাচ্ছে। আর এদিনেই কলকাতার সীমানা ছাড়িয়ে রাত দখলের স্লোগান সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে। 12 তারিখ রাত থেকেই নানান ফেক অডিও, নানান তথ্য আসা শুরু হয়েছিল। তৃণমূল দলের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে শুরু করেছিল। সুখেন্দু শেখর রায়ের মতো সাংসদ উল্টো সুরে গান গাইতে শুরু করেছিলেন। দলের একদা মুখপাত্র শান্তনু সেন নতুন অভিযোগ তোলা শুরু করেছিলেন। এবং এই 13 তারিখেই বিজেপি বুঝতে পারে যে এটা হাত থেকে ছাড়া যাবে না। বামেরা মাঠে ছিল, বিজেপিও এবার নামা শুরু করলো এবং নামেন অসংখ্য মানুষ, যারা কিন্তু ওই মমতার পদত্যাগ নয়, তারা এই ধর্ষণ, হত্যা আর তার বিচারের দাবিতে রাস্তায় ছিলেন। কিন্তু ঘটে গেল, বা বলা ভালো ঘটানো হলো, আরজি করের ভাঙচুরের মতো ঘটনা। কাজেই আবার ফ্লেয়ার আপ করলো এই আন্দোলন, আবার মানুষের ক্ষোভ। এবারে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষের প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর পছন্দের টলিউডের প্রতিবাদ, এরই মধ্যে ডার্বি বন্ধের সিদ্ধান্ত, আবার প্রতিবাদ, সব মিলিয়ে ওই দাবি এক, দফা এক, পদত্যাগে এসে দাঁড়িয়েছে। এই গতিপথে তৃণমূল বা মমতার ভুলগুলো ঠিক কোথায়? মানে সবটাই ওই ফেক নিউজ আর উস্কানি দিয়ে তো ব্যাখ্যা করা যাবে না, এতদিন তো হয়নি। তাহলে আজ এই প্রশ্ন উঠছে কেন? সবটাই কি ওই বিরোধীদের চক্রান্ত? না। মাতাল যে নালায় পড়ে তাতে মাতালের ভূমিকা প্রবল, কিন্তু নালার ভূমিকাও তো অস্বীকার করা যায় না। অকুস্থলে একটা বড় সড়ো নালা না থাকলে মাতালের ওই হাল হতো কেন? এক্ষেত্রেও তাই। প্রথম অভিযোগ, মেয়েটি নাকি আত্মহত্যা করেছে, এরমটা জানানো হলো তার বাড়ির লোকজনকে, বাবা মাকে। যে মুহূর্তে এই খবর জানা গেল, সেই মুহূর্তেই ওই মেয়েটির বাড়িতে যাদের ফোন করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সাসপেন্ড করে তদন্ত চালু করা উচিত ছিল, হয়নি। কাজেই প্রথম মিথ্যের জন্ম হলো। আসলে এটা যে আত্মহত্যা ছিল বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, সেই খবরটা মানুষের কাছে চলে গেল। দ্বিতীয় একেবারে নোংরা ভুলটা হলো হত্যা, এবং তাতে আরো অনেকে জড়িত আছে ইত্যাদি জানার সঙ্গে সঙ্গে ওই কলেজের অধ্যক্ষ এবং মাথায় বসে থাকা বাকিদের সাসপেন্ড, ট্রান্সফার করা উচিত ছিল, করা হলো না। উল্টে শোনা গেল অধ্যক্ষ নাকি বলেছেন একলা মেয়েটির ওই সেমিনার হলে যাওয়াটাই উচিত হয়নি। সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার পরে যখন ওই অধ্যক্ষ চাকরি ছাড়ার কথা বললেন, তখন তাকে ঢিল ছোড়া দূরত্বে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে পাঠানো হলো।
মানুষ এটা মেনে নেয়নি। এবং সেদিন রাতে আরজি করের ঘটনা আটকানো না গেলেও সামলানো যেত, সামলানো হয়নি। আর এই সব ভুল আস্তে আস্তে ফাটলকে বড় করেছে, মানুষের ক্ষোভকে বাড়িয়েছে, আর বিক্ষুব্ধ মানুষের কাছে সুনামির মতো এসে ঝাঁপিয়ে পড়েছে ফেক নিউজ, তা এখনো থামার নাম নিচ্ছে না। যা মানুষকে কোথাও বিশ্বাস করিয়েছে যে এই ধর্ষণ আর হত্যা আসলে সরকারের মাথায় থাকা সর্বোচ্চ লোকজনেদের তৈরি এক ঘটনা। কাজেই মানুষ রাজপথে, মানুষ বিক্ষুব্ধ, তীব্র বিরোধী আর ধান্দাবাজদের বাদ দিলে এদের অনেকেই মমতার সমর্থক ছিলেন। কিন্তু সমর্থক মানেই তো দাসখত লিখে দেওয়া নয়, সমর্থক তো বদলায়। সিপিএমকে দেখলেই তো বোঝা যায়। এবং এই গোটা এপিসোডে রাজ্য পুলিশ অবশ্যই রাজ্যে ক্ষমতাসীন সরকারের কথায় চলে, তাদের নির্দেশ মেনে চলে। ঠিক তেমনি আমরা যেন ভুলে না যাই, সিবিআই এর মাথাতেও ওই যুক্তরাষ্ট্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এই সিবিআইকে সুপ্রিম কোর্ট সরকারের তোতা পাখি বলেছে। সিবিআই কোনো সেক্রেট কাউ, কোনো পবিত্র গাভী নয়। কাজেই খেয়াল করুন, সিবিআই এর কাছে মামলা যাবার পরেই দারুণ উত্তেজিত অগ্নিমিত্রা, পল অ্যান্ড কোম্পানি। এবার তাদের হাতে খেলা চলে গেছে। শুভেন্দু ইঙ্গিত দিচ্ছেন কোন পথে চলবে তদন্ত, তার মাইনে করা টাকায় চলা ইউটিউবারদের ভাষ্য বা কয়েকটি মিডিয়ার ভাষ্য আজ রাতে যা হচ্ছে কাল দুপুরে শোনা যাচ্ছে সেটা সিবিআই এর কাছ থেকে। দুদিন আগে শুভেন্দু অধিকারী তার টুইটে জানিয়েছিলেন মেয়েটিকে অন্য কোথাও খুন করে এই সেমিনার হলে রাখা হয়েছে। দুদিন পরে খবরের কাগজের থেকে জানতে পারছি সিবিআই নাকি সেটাই মনে করছে। আগামীকাল সকালবেলায়, আজকে সকালবেলার খবরের কাগজে সেগুলোই আছে। সিবিআই মনে করছে যে ওই মৃতাকে নাকি পাশের কোনো একটা ঘরে খুন করে এই সেমিনার রুমে রেখে দেওয়া হয়। কেন এই কথা তারা বলছেন? কোনো তথ্য, কোনো আলাদা গ্রেপ্তারি, কোনো আলাদা প্রমাণ তাদের হাতে এসেছে না, সেসব কিছু নেই। মানে আমরা অন্তত সেগুলো জানতে পারছি না। আসলে এটা সিবিআই এর মোডাস অপারেন্ডি বললেও ভুল হবে না। সমস্ত তদন্তে এরকম কিছু একটা জিনিস উঠে আসে, ভাসানো হয় এবং সিলেক্টিভ কিছু মিডিয়া দিয়ে তা খাওয়ানো হয়। আপনাদের নিশ্চয়ই সুশান্ত রাজপুতের কথা মনে আছে। আমরা তো ডিটেইল পাওয়া শুরু করেছিলাম, কিভাবে তাকে খুন করা হয়েছে, খাওয়ার আগে কি ওষুধ দেওয়া হয়েছিল, তারপর রিয়া চক্রবর্তীকে জেরা, তাকে গ্রেপ্তার, অর্ণবের চিল চিৎকার, জেলে কাটানো রিয়া চক্রবর্তীর, এবং শেষ পর্যন্ত ফুস। একেবারে প্রথমে যা বলেছিল পুলিশ, সিবিআইও সেই জায়গাতে এসে দাঁড়ালো। একটি বিশুদ্ধ আত্মহত্যার মামলার কথা আমরা জানলাম। এবং এর মধ্যেই সংবাদ মাধ্যমের হাতে পোস্টমর্টেমের রিপোর্ট, মানে এই ঘটনার পোস্টমর্টেমের রিপোর্ট, যাতে স্পষ্ট ইঙ্গিত ঘটনা ঘটিয়েছে একজন, যাতে বলা হচ্ছে আচমকা ঘুমন্ত সেই মেয়েটি ঠিক করে আটকাতেও পারেনি সেই পশুকে, বলা হচ্ছে কোনো হাড় ভাঙা নেই, বলা হচ্ছে বিভিন্ন জায়গাতে ক্ষত ছিল 14টার মতন, যেগুলো ওই মেয়েটার প্রতিরোধ করতে গিয়ে, জন্তুকে মোকাবিলা করতে গিয়ে হয়েছে। বলা হয়েছে যে মেয়েটিকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে। হ্যাঁ, এসব বের হবে, হয়ে যাবেই। এবং এইবার উল্টা গিনতি চালু হবে। 9 তারিখে ধর্ষণ হত্যা, 10 তারিখে গ্রেপ্তার, 13 তারিখে সিবিআইকে দেবার নির্দেশ এই মামলা, এই তদন্ত। 14 তারিখ থেকে সিবিআই তদন্ত চালু করেছে, আজ 19 তারিখ হয়ে গেল, একজনও আর অ্যারেস্ট হয়েছে না। অন্তত ওই সন্দীপ ঘোষ, যিনি নাকি এই হত্যা খুন ধর্ষণের মাথা, অ্যাটলিস্ট সমাজ মাধ্যম বা আমাদের বিধায়ক অগ্নিমিত্রা পাল তো বলেইছেন যে একজন বিধায়ক জানেন যে সঞ্জয় রায় খুনি নন, সঞ্জয় রায় খুনি নন, তাকে ফাঁসানো হয়েছে। তাহলে আসল দোষী এখনো গ্রেপ্তার হলো না কেন? রাজ্য পুলিশের অপদার্থতার দায়ে যদি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া যায়, তাহলে সিবিআই এর অপদার্থতার দায়ে অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী ছোটা মোটা ভাইয়ের পদত্যাগ কেন চাওয়া যাবে না? এক সিজারের লাশের সামনে দাঁড়িয়ে কেবল বক্তৃতা শুনেই মানুষ 5 বার তার মত পাল্টেছে এবং এক একবার এক একজনের মুন্ডু কাটার স্লোগান দিয়েছে। পাবলিক বড্ড আবোদা, তার সোজা বুদ্ধি, অত প্যাঁচ পয়জার তো জানে না। 4 দিনের তদন্তে যাকে ধরা হয়েছে, আরো 5 দিনের তদন্তে যদি তাকেই আটকে রেখে নতুন একজনেরও গ্রেপ্তারি না হয়, নতুন কোনো প্রমাণ না আসে, তাহলে প্রশ্ন তো উঠবেই যে ওই সিবিআই কাকে আড়াল করার চেষ্টা করছে। কাকে আড়াল করার জন্য তড়িঘড়ি করে সিবিআইকে আনা হলো? সিবিআই এসে তদন্তকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছে কি না,
আর এইসব দাবিতে কেন সিজিও কমপ্লেক্সের সামনে তিলোত্তমা বাঁচাও এর নতুন ফ্রন্ট তৈরি করে ধর্নায় বসবে না মানুষজন? যদি কলকাতা পুলিশের ব্যর্থতার দায়ে তাদের কাজের জন্যই তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়ে থাকে, তাহলে এই 14 থেকে 19 5 দিনে সিবিআই কি কি কর্তন করিলেন তাও তো জানার অধিকার মানুষের রয়েছে, আমাদের রয়েছে। আমরা কবে সেই দাবি নিয়ে মাঠে নামব? শাসক দল আজ না হয় কাল এই দাবি নিয়ে মাঠে নামবেন। আপাতত সেই চিকিৎসক কন্যা ধর্ষণ আর হত্যা নয়, দুই দল মুখোমুখি, সরাসরি যুদ্ধ, গদির যুদ্ধ, বাঁচানোর বা জয় করার। মানুষ ডার্বি দেখতে পেল না, কিন্তু আরো বড় এক ডার্বির সামনে দাঁড়িয়ে আছে, রুদ্ধশ্বাসে প্রহর গুনছে। এ কিস্সাতে ন্যায়, নারী, ধর্ষণ নেই। এ কিস্সা কুর্সিকা, এ গল্প আসলে চেয়ার। এ সমস্যা আপাতত কোনো সমাধান নেই। কিন্তু একটা কথা মনে পড়ছে, সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, হ্যাঁ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ওনার গলায় রেকর্ডিং এখনো আছে আমার কাছে। তিনি বলেছিলেন, আমি বুদ্ধবাবুকে বলেছিলাম আপনি নন্দীগ্রামে যান, মানুষের কাছে জোড়হাত করে বলুন যে ভুল হয়ে গেছে, মানুষ ক্ষমা করে দেবেন। দিল্লির বঙ্গভবনে বসে তিনি এই কথা বুদ্ধবাবুকে বলেছিলেন। বুদ্ধবাবু শোনেননি, ইগো কাজ করেছিল। তারপর যা হবার হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাগুলো তিনি বলেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য তো সেটাই মনে পড়ছে, সেটাই আজকে মনে পড়ছে। এখন পর্যন্ত মাথা গরম করে গুলি চালানোর অর্ডার দিয়ে মানুষ তো খুন করেনি এই সরকার। ভাঙড় আন্দোলন, দেউচা পচামির আন্দোলন, কর্মীদের আন্দোলন কোথাও নয়। এখানেও চালাতে হয়নি, বা সিদ্ধান্ত নিয়েই সেটা করেননি রাজ্য সরকার, ভালো করেছেন, কিন্তু ভুল তো হয়েছে। আচ্ছা, মমতা যদি ইগোটাকে পাশে রেখে সেই ভুল স্বীকার করেন, বলেন যে ওই অধ্যক্ষকে রেখে দেওয়াটা ভুল হয়েছিল, বলেন যে রিক্লেম দ্য নাইটের সবাই ওনার ওই এক ব্র্যাকেটের বামরাম নয়, তাহলে কি এক অন্য পরিণতি দেখতে পাবো আমরা? জানি না, এগুলো সবকটাই সম্ভাবনা। দেখা যাক জল কোন দিকে গড়ায়। আমরা তো কুরুক্ষেত্রে সেই সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কে কি করছে তা জানানোটাই আমাদের কাজ। সব অন্যায় কৌরবরাই করেছিল তেমন তো নয়। অশ্বত্থমা অত ইতি গজ বলে গুরুর মাথা কেটেছিলেন পাণ্ডবরাও। আমাদের দায় সেই অন্যায় যুদ্ধের বা ন্যায় যুদ্ধের সঠিক বিবরণ এনে আপনাদের সামনে হাজির করা। তার বেশি কিছু নয়, তার কম কিছুও নয়। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন বাংলা বাজার। নমস্কার।